দর্শক, আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিনের সকালটা থাকে অন্যরকম, একেবারেই অন্যরকম। বিশেষ করে আজকের ছুটির দিনে আমাদের দেশের অনেকগুলো খবরের প্রতি আমাদের দৃষ্টি থাকবে, কি হতে যাচ্ছে, কি হচ্ছে। সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন লেখক, গবেষক, আমাদের অনেক প্রিয় মানুষ মুস্তাফিজুর রহমান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন না? এই তো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো। জুলাই সনদ সই, এনসিপিকে রাজি করাতে সরকারের নানা চেষ্টা। এসএসসি পরীক্ষার ফল বিপর্যয়, শহরে পাস বেশি। দৈনিক যুগান্তর। ইংরেজির ধাক্কায় ফল বিপর্যয়, এইচএসসি সমমান পরীক্ষার ফল। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনৈক্য, অনিশ্চয়তার পথে রাজনীতি। বাংলাদেশ প্রতিদিন। শেষ মুহূর্তে ও নাটকীয়তা, ঐক্যমত্য না হলেও জুলাই সনদ স্বাক্ষর আজ চোখ সংসদ ভবন প্রাঙ্গণে। মানব জমিনের শিরোনাম, অনিশ্চয়তা নিয়ে এই প্রস্তুতি। এবার চট্টগ্রাম ইপিজেটে ভয়াবহ আগুন, অনশনের ঘোষণা শিক্ষকদের। দৈনিক সমকাল। সনদ স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত, আড়ালে সমঝোতার চেষ্টা। এসএসসি ও সমমান পরীক্ষার ফল, মূল্যায়ন পদ্ধতি দুর্বল, ভিতে বিপর্যয়। কালের কণ্ঠের শিরোনাম, দ্বিধাদ্বন্দ্বের আবহে প্রত্যাশিত জুলাই সনদ সই আজ। রোডম্যাপ থেকে পিছিয়ে ইসি, শিক্ষাঙ্গনে অস্থিরতায় ফল বিপর্যয়। সময়ের আলো। ঐক্য হলো না কোনো মতেই, জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান আজ। চবিতে ও শিবিরের বাজিমাত। আমার দেশ, হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত, এনসিপিকে জুলাই সনদ স্বাক্ষরে রাখার চেষ্টা। দৈনিক করতোয়া। এইচএসসি পরীক্ষায় পাশের হারে ধস, আজ স্বাক্ষর হতে যাচ্ছে জাতীয় জুলাই সনদ। ইনকিলাব, ঐতিহাসিক দলিলে স্বাক্ষর আজ। সহানুভূতিহীন মূল্যায়নে ফল বিপর্যয়। রূপালী বাংলাদেশ। জামায়াত এনসিপির শর্তের বেড়াজালে জুলাই সনদ। একেবারে শেষের শিরোনামটা যদি বলি, যে শর্তের বেড়াজালে জুলাই সনদ। আজকে সেই ঐতিহাসিক একটি দিন, জুলাই সনদ স্বাক্ষর হতে যাবে এবং সেটার জন্য প্রস্তুতি আছে সরকারের। বিশেষ করে এনসিপি যাবে না বা স্বাক্ষর করবে না, সেটা তারা সাংবাদিক সম্মেলনে বলেছেন। 4 দল, বাম 4 দল, তারা স্বাক্ষর করবেন না মুক্তিযুদ্ধের প্রশ্নে। বিএনপি যাবেন। জামায়াত বলেছে আমরা যাব, কিন্তু কি করব সেটা ওখানে যেয়ে আমরা বলবো। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে আজকে? পরিস্থিতিটা কি দাঁড়াবে? আপনাকে ধন্যবাদ এরকম একটি ইস্যু নিয়ে আমরা শুরু করার থেকে। পরিস্থিতিটি কি দাঁড়াবে তার আগে আমার একটি প্রশ্ন, যে এই জুলাই সনদ হচ্ছে 84টি ধারা নিয়ে, 84টি আর্টিকেল বা প্রস্তাব যাই বলি, সেটি নিয়ে এখানে আমার কাছে মনে হচ্ছে একটি রাজনৈতিক সমঝোতা, যার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা। কিন্তু আপনি দেখবেন কমিশন হয়েছিল 11টি, 6টি কমিশনের প্রস্তাবনা নিয়ে এই জুলাই সনদ হচ্ছে। এই 6টি জুলাই সনদ যেটি, সেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, এরকম যেগুলো হচ্ছে দেশের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলোর সাথে রিলেভেন্ট। কিন্তু এর বাইরে আরও 5টি ছিল, যেমন স্বাস্থ্য, জনগণের সাথে সরাসরি যুক্ত। শিক্ষা নিয়ে কোনো কমিশনই হলো না। তাহলে আমার দৃষ্টি থেকে দেখে আজকে সংস্কার নিয়ে যেটা রাজনৈতিক দলগুলোর যেমন আগ্রহ, জনগণের আগ্রহ কিন্তু সেভাবে নেই। কেন? জনগণের দ্রব্যমূল্যের দাম কমে নাই, রাস্তার নিরাপত্তা নেই, এরকম যেহেতু এগুলো পাচ্ছে না, সেটা নিয়ে এখন এরপরেও আমরা চাই যে সংস্কারের যে অনৈক্য, এটা মনে হচ্ছে যে ভাগাভাগির একটি বিষয়। নির্বাচন নিয়ে ভাগাভাগি বা তাদের কে কতটুকু পেল, মানে সবাই চাচ্ছে এই জুলাই সনদটি তার পক্ষে আসুক। এটা কিন্তু সবার না হলে অনেক মানে তালগাছ আমার এরকম। এই জায়গা থেকে এখন তো যারা ফেসিস্ট ছিল তারা তো নাই, তারা বাহিরে একটি বড় অংশ, জাতীয় পার্টিও বাহিরে। তাহলে ইনারা সব তো একই মতের লোকজন এবং ইনারা এত বড় একটি আন্দোলন করলেন। আমরা আমাদের 17 বছর ধরে আমাদের উপরে চেপে বসা একটি রাজনৈতিক শক্তিকে তারা ক্ষমতা থেকে সরিয়ে দিলেন, কিন্তু তারপরে ওনারা একমত হতে পারছে না কেন? এটি একটা মানে বড় প্রশ্ন। কি ক্ষমতার জন্য কি আমাদের সামনে একটি অনিশ্চয়তা নিয়ে আসা হচ্ছে? যদি আজকে জুলাই সনদ আল্লাহ না করুক কোনো কারণে স্বাক্ষর না হয়, এই দলগুলো একমত না হতে পারে, তাহলে পরিস্থিতি যেটা বলে প্রচার মাধ্যমের খবর বা অন্যান্য বাস্তবতা যেটা বলে, তাতে কেউ কেউ তো যাবেন, হয়তো স্বাক্ষর করবেন না, আবার কেউ যাবেন না। তবে এর বাহিরেও
সকালের আপনি যদি অনলাইন খবরগুলো দেখেন গভীর রাত পর্যন্ত সমঝোতার একটা যেমন চেষ্টা এটা চলেছে। প্রথম আলোতেই আছে, এনসিপি কে রাজি করাতে সরকারের নানা চেষ্টা। এইখানে একটা প্রশ্ন আসে যে দলটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিল এই ছাত্ররা, তাদেরই তো রাজনৈতিক দল, তা তাকে রাজি করানো যাচ্ছে না। এবং তারা বলেছে যে আইনি ভিত্তিটা সবচেয়ে আগে জরুরি, আইনি ভিত্তিটা দিতে হবে, না হলে আমরা যেমন 3 দফার কথা তারা বলেছে। হ্যাঁ, এই আইনি ভিত্তি নিয়ে এগুলো হচ্ছে আইনি মারপিছে যেতে চাই না আমি। আইনি ভিত্তিটা যদি হয়, আপনার তো বিভিন্ন প্রশ্নতে এসেছে, যিনারা ঐক্যমত কমিশনে ছিলেন, যিনারা তার দায়িত্বে ছিলেন, তিনারাই তো অনেক সময় বলেছেন যে আমরা তো সবাই অবৈধ। আচ্ছা, ওনারাও তো বলেছেন বিভিন্ন সময়। তো এখন আইনি ভিত্তির জন্য একটি নির্বাচিত সংসদ দরকার, সেখানে এনারা একমত হয়ে একটি নির্বাচিত সংসদ যাবে, ওনারা এটা অ্যাপ্রুভ করবে, সেটি হওয়া উচিত। অনেক ধন্যবাদ। আমরা দেখি কি ঘটে আজকে। হ্যাঁ, তার আমরা প্রত্যাশায় আছি। সবাই প্রত্যাশা করব এটা ভালো কিছু ভালো কিছু হবে, ভালো কিছু করবে। সবাই একটা সমঝোতায় আসবে, একটি সনদ হবে এবং দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে। আপনি শিক্ষা বিষয়ে অনেক অভিজ্ঞ মানুষ। 21 বছরে এসএসসি পরীক্ষার ফলের সর্বোচ্চ বিপর্যয় ঘটলো বলা হচ্ছে প্রচার মাধ্যমে, এবং পাশের হারের সর্বনিম্ন অবস্থা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে ইংরেজিতে বিপর্যয়ের কারণেও এই ঘটনা ঘটতে পারে। আপনার কি মূল্যায়ন কি? ইংরেজিতে বিপর্যয় শুধু না, 3টি সাবজেক্টে বিপর্যয় ঘটেছে। ইংরেজি, আপনার উচ্চতর গণিত এবং হচ্ছে আইসিটি, 3টি সাবজেক্ট। তার মানে আপনি চিন্তা করেন যে 3টি বিষয় ভবিষ্যতে খুবই সুনাগরিক গড়ার জন্য, অঙ্ক, ইংরেজি এবং আইসিটি, তথ্য প্রযুক্তির জ্ঞান না থাকলে তো আপনি কিছুই করতে পারবেন না। এই 3টাতেই খারাপ করেছে, এটার জন্য ফলাফল। এখন এই খারাপ করার যে ধরনটা, সেটা কিন্তু একদিনে হয় নাই, দীর্ঘদিন ধরে এটি চলে আসছে। আপনি আজকে যে শিক্ষার্থীরা খারাপ করলো, এই শিক্ষার্থীদের একটু ব্যাকগ্রাউন্ড দেখেন। তারা হচ্ছে এসএসসি পাস করেছিল, ম্যাট্রিক পাস করেছিল 2023 সালে, আচ্ছা, একেবারে একটি সংক্ষিপ্ত সিলেবাসে। 2021 সালে তারা 8ম শ্রেণীর পরীক্ষা দিয়েছিল, এবং ওটাও কিন্তু পাবলিক এক্সাম। সেখানে তারা বিনা পরীক্ষায় পাস করে উত্তীর্ণ হয়েছিল। হ্যাঁ, উত্তীর্ণ হয়েছিল। তো এই যে শিক্ষার্থীদের ক্লাসরুমে পড়াশোনা না করে পাস করার যে প্রবণতা, সেটি একটি। পাশাপাশি আপনার গত 1 বছর ধরে এই শিক্ষার্থীরা আজকে যারা ফলাফল খারাপ করলো, এরা ক্লাসরুমে সেভাবে সুযোগ পায় নাই। কেননা জুলাই আন্দোলনের পর থেকে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা ফ্যাসিস্টের দোসরের নাম দিয়ে কিছু, তারা ফ্যাসিস্টের দোসর ছিলেন কিছু, আবার কিছু হচ্ছে পরিস্থিতির শিকার হয়েছেন। ফলে স্কুলগুলোতে একটি ভয়াবহ অবস্থা ছিল। যে আমি আপনার সাথে একটা ছোট্ট তর্ক করতে চাই, যেটা আপনি বললেন যে সময় বা এই কারণে এটা হয়নি। তাহলে মাদ্রাসা শিক্ষা বোর্ডে 75% কি করে পাস করলো? মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ে দেখুন, আমাদের স্পট লাইটগুলো সব থাকে হচ্ছে মেইন স্ট্রিম এডুকেশন। মেইন স্ট্রিম, তাহলে ওখানে ইংরেজি ভালো পড়ানো হয় না? ওখানে ইংরেজি ভালো পেলো কিনা আমাকে আগে দেখতে হবে কোশ্চিনটার কোয়ালিটি কি ছিল, সেটা অ্যানালাইসিস করতে হবে। কারণ এবার প্রথম এসেছে আমাদের শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যানরা, ওনারা বলেছে যে আমাদের যে লার্নিং আউটকাম, আমাদের যে শিখন অ্যাচিভমেন্টগুলো হওয়া উচিত ছিল, সেগুলোকে ধরে ধরে আমরা প্রশ্নগুলো করেছি। আপনি প্রতিটি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকের কাছে শুনবেন। এবার হচ্ছে ঢাকা বোর্ড বা অন্যান্য বোর্ডগুলোতে ইংরেজি, অঙ্ক, আইসিটি, তথ্য প্রযুক্তির কোশ্চেনগুলো যথেষ্ট হার্ড ছিল, যথেষ্ট শক্ত ছিল সাধারণ বোর্ডগুলোতে। এবং এই কোশ্চেনগুলো শক্ত ছিল আমি বলবো না, কোশ্চেনগুলো হচ্ছে এটাই হওয়ার কথা ছিল। আমাদের যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রশ্ন সহজ হয়, সেই প্রশ্ন নিয়ে যথেষ্ট কোশ্চিন আছে। আমি সহজ হয় এটি বলবো না, বাট এটি নিয়ে অনেকের জায়গাতে অনেক কোশ্চিন আছে, সেটাকে খতিয়ে দেখা উচিত ছিল। কেননা যখন পরীক্ষা হয়েছিল, পরীক্ষার পরে কিন্তু কোনো মাদ্রাসার শিক্ষার্থী বা শিক্ষক বা সংশ্লিষ্ট কেউ বলে নাই যে এবার কোশ্চিন খুব মানে কঠিন হয়েছে। বাট আমরা এই যে কোশ্চিন কঠিন হয়েছে, এই শব্দটি কিন্তু পরীক্ষার সময় আমরা শুনেছিলাম। ঢাকাতে যেহেতু আমি বাস করি, ঢাকা বোর্ডের কথাটি শুনেছিলাম। আমার এলাকা যেটা রাজশাহী বোর্ড, রাজশাহীতে আমি শুনেছিলাম যে কোশ্চেনগুলো অনেক কঠিন হয়েছে। আর আমি শিক্ষা নিয়ে কাজ করি, মানে সারা বাংলাদেশের খবরই আমাদের কাছে থাকে। শোনা কথা কতটা সত্যি সেটাও একটা ব্যাপার। শোনা না, কোশ্চেন শক্ত হয়েছে, এটা শোনা কথা না, কোশ্চেন শক্ত হয়েছে। কোশ্চেন আমি যেহেতু আমি শিক্ষা নিয়ে কাজ করি, কোশ্চেনগুলো আমাদের কাছে আসে, আমরা দেখি পরীক্ষার পরে কোশ্চেন শক্ত হয়েছিল। এবং শক্ত হয়েছিল বলবো না, আমি এটাকে নেগেটিভ দেখি না, এটাই হওয়া উচিত। আমার অরিজিনাল বাচ্চাদের কাছে শিখন ফল যেটা অর্জন করতে গেলে এই প্রশ্নগুলো দিয়ে আমাকে তাকে পরিমাপ করা উচিত। এবার পরিমাপটি যথাযথ সঠিক পদ্ধতিতে হয়েছে। এখন মোস্তাফিজ ভাই, এই যে এতগুলো ছেলে মেয়ে ফল বিপর্যয় ঘটলো, কোনো কোনো কলেজে একদম নাই পাশও আছে, দায় কার? এটির জন্য দায় শিক্ষার্থী না, এটির জন্য দায় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা।
কেননা আমাদের শিক্ষা ব্যবস্থাতে দেখুন দীর্ঘদিন ধরে একটি চলে এসেছে, শিক্ষা ব্যবস্থাতে আমাদের কারিকুলাম নিয়ে একটি ছিল। কোনটা কারিকুলাম জানতো না, আপনার কারিকুলামের সাথে শিক্ষা বইগুলো ঠিক ছিল না, যার ফলে আমাদের শিক্ষক সেভাবে নেন। আপনি দেখুন এবার হচ্ছে কি হচ্ছে, সমাজবিজ্ঞানের শিক্ষক অঙ্ক পড়ায় হাই স্কুলে, কলেজে ক্রীড়া শিক্ষক অঙ্ক পড়ায়, হ্যাঁ ক্রীড়া শিক্ষক পড়ায়, সমাজবিজ্ঞানের শিক্ষক ইংরেজি পড়াচ্ছে। তাহলে আপনি ইংরেজির জন্য তো কলেজে তো ইংরেজির জন্য তো আলাদা শিক্ষক আছে, সেই শিক্ষকের যে ঘাটতি, সেই ঘাটতিটা তো আমাদের পূরণ করা হয়নি। প্রথমে বলো যে এর জন্য শিক্ষার্থীগুলোকে বলির পাঠা বানানোর কোনো প্রশ্ন হয় না। আমাদের গভর্নমেন্টের এখনই উচিত, প্রতি 10 জনের 4 জনের বেশি শিক্ষার্থী এবার ফেল করেছে, প্রায় অলমোস্ট অর্ধেকের কাছাকাছি। এই শিক্ষার্থীদের জন্য সেকেন্ড চান্স এডুকেশন আমরা যেটি বলি, সেই রকম কোনো একটি উদ্যোগ নিতে হবে গভর্নমেন্টকে। এবং এই শিক্ষার্থী কিন্তু আপনার আমার সন্তান, আপনার আমার পাশের বাসার সন্তান, আমাদেরই কমিউনিটির ছেলেমেয়ে, তাদেরকে নিয়ে এসে এই অর্ধেক প্রায় শিক্ষার্থীকে বাদ দিয়ে আপনি কিন্তু নেশন বিল্ড করতে পারবেন না। সো এই শিক্ষার্থীদেরকে আইদার কারিকুলামে, এই কারিগরিতে নিয়ে যেতে হবে, অথবা মেইন স্ট্রিমে আবার নিয়ে এসে তাদেরকে পরীক্ষা দেওয়া, তাদেরকে নিয়ে আমাদেরকে আনতে হবে। আপনি যে ভাবনার কথা বললেন, সেই ভাবনা আদৌ আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা সংশ্লিষ্ট কেউ ভাবেন কিনা আমরা বোধ করি এটাই আমাদের মাইন্ডসেট তৈরি। ও ভালো পড়াশোনা করেনি, ও ফেল করছে, কিন্তু ওর জন্যে, ওই শিক্ষার্থীর জন্য যে আমাদের একটা নার্সিংয়ের ব্যবস্থা, তার ভবিষ্যৎটা চিন্তা করা, এই বিষয়ে কিন্তু আমরা কখনোই ভাবি না। আপনি তাহলে কি এটাই যদি হয় আমাদের চিন্তাভাবনা মাইন্ডসেট এরকম থাকে, তাহলে কি আমি অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কি আমি মাইন্ডসেট নিয়ে সামনে যাব? নির্বাচন নিয়ে একটু আসি। ডাকসু, জাকসু এবং ইকসুর পরে এখন রাকসুতেও শিবিরের বোধ করি এখনো ভালো পুরো ফলাফল আসেনি, কিন্তু যেটা বলা যাচ্ছে যে ছাত্র শিবিরের জয় জয়কার। কেমন দেখলেন রেজাল্ট? রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে আমার একটা আবেগের জায়গা। আচ্ছা, আমি ওই বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম, হ্যাঁ আমি ওখানে পড়াশোনা করেছি। সো এই জায়গাটা থেকে সবসময় খেয়াল রাখি যে ইউনিভার্সিটিতে কি ঘটছে, শুধু নির্বাচন না, সব কিছুতে। সেখানে দেখলাম যে ভিপি এবং এজিএস সেটা হচ্ছে শিবিরে পাশ করেছে, আর আম্মার যে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের একাংশ থেকে ছিলেন, উনি হচ্ছে এখানে জিএস হয়েছেন। এটা মোটামুটি ফলগুলো। আর সবচেয়ে ফলগুলো আমাকে অবাক করেছে সেটা হচ্ছে মুন্নুজান হলের ফলাফল যখন কালকে রাতে দেখছিলাম, সেখানে দেখলাম যে প্রথম ফলাফলটা আসলো, সেখানে দেখলাম শিবিরের যিনারা ক্যান্ডিডেট ছিলেন ওনাদের চেয়ে, মানে ছাত্র দলের চাইতে শিবির হচ্ছে 4 গুণ বেশি ভোট পেয়েছে। আমি একটু অবাক হলাম যে এরকম ভাবে হচ্ছে। তার মানে যে নির্বাচনের ফলাফলগুলো আমরা দেখছি সেখানে কিন্তু হ্যাঁ কিছুটা অনুমিত, বাট অনুমিত ছিল যে শিবির পাশ করবে রাজশাহী ইউনিভার্সিটিতে, কেননা আমি যখন পড়াশোনা করতাম তখনও শিবিরের আধিপত্য ছিল, এটি পাশ করবে। বাট এরকম হবে হয়তো এতটা হবে না। একটা বিষয় প্রশ্ন করি আপনাকে, যেমন ধরো আমরা বিগত সময়ের কথা বলি, সেই সময় ছাত্র শিবির, ছাত্রদল তারা নিজেরাও দুইটি সংগঠনই তাদের কর্মসূচি করবার ক্ষেত্রে তাদের নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল। তো সেক্ষেত্রে শিবির এভাবে এগিয়ে যাচ্ছে, ছাত্রদল এইভাবে পিছিয়ে যাচ্ছে, এর কারণটা কি? এই কারণটা দেখুন, সব তো মিডিয়ার সামনে বলা যায় না, যেটা আমি দেখেছি আমার দেখা থেকে বলছি আর কি। শিবির হচ্ছে, আমি শিবিরের রাজনীতি যেখানে করতো রাজশাহী ইউনিভার্সিটিতে 90-এর দশকে, সেই সময় আমি ওখান থেকে বের হয়ে আসা। সো আমি দেখেছি শিবির হচ্ছে অত্যন্ত সুসংগঠিত একটি সংগঠন, তাই নাম্বার 1। নাম্বার 2, ওনারা হচ্ছে খুব আন্ডারগ্রাউন্ডে কাজ করতে খুব ভালো পারে। আপনি কি করে ভাবছেন, মনে প্রাণে বাসে, আপনি কি করে ভাবছেন যে গত 16 বছর তারা বের হতে পারে নাই বলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিল? তারা ভেতরে তারা অনেকেই আমি এই জায়গাটাতে বলছি, আজকে শিবিরের যারা ছিলেন, শিবিরের যে কমিটি হয়েছে, সেখানে আমরা দেখলাম যে আজ থেকে 3 বছর 2 বছর আগেও তারা সবাই ছাত্রলীগে ছিলেন। তাহলে তার মানে তাদের প্ল্যানিং ছিল, তারা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, অন্য একটি প্ল্যাটফর্মে তারা থেকে তারা ছাত্রছাত্রীদের সাথে সংযুক্ত ছিলেন। এবং যখন তাদের মোটামুটি পরিবেশ তাদের অনুকূলে এসেছে, তখন তারা এসে বের হয়ে ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলে, আগে তো শিবিরের কোনো কমিটি ছিল না, তারা ঠিক মানে সময় মতো পরিস্থিতি যখন অনুকূলে তখন তারা কমিটি করেছে। তাহলে আপনার কি মনে হয় এই রেজাল্ট থেকে অন্যান্য সংগঠন, ছাত্র সংগঠনগুলোর শিক্ষার কিছু আছে? তো শিক্ষার দেখুন, এক একটা রাজনৈতিক দলের রাজনৈতিক স্ট্র্যাটেজি এক এক রকম। শিবিরের এরকম স্ট্র্যাটেজি ছিল, হয়তো ছাত্র দলের বিপর্যয় পরে ওনারা নতুন করে রিথিঙ্ক করবে যে তাদের কিভাবে স্ট্র্যাটেজি নেওয়া উচিত, কিভাবে। দিন শেষে একটি জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনি জাতীয় ইলেকশন বলেন
আর স্টুডেন্ট ইলেকশন বলেন, আপনাকে ভোটারের কাছে যেতে হবে, যেতে হবে। ভোটারের সঙ্গে টাচে থাকতে হবে, ভোটারের গুড বুকে থাকতে হবে। শিবির হয়তো এই স্ট্র্যাটেজিতে গুড বুক করেছে, এটা হয়তো আবার পরে কাজ নাও করতে পারে। ছাত্রদলের এবং অন্যান্য বাম সংগঠন যারা আছে তারা হয়তো নতুন কোনো স্ট্র্যাটেজি নেবে, এটাতে এখন তারা যেভাবে কাজ করেছে এটা তার ফলাফল বিপর্যয় এসেছে, তারা হয়তো রিথিঙ্ক করবে না, নতুন করে বসবে এবং তারা নতুন করে ছাত্রদের কাছে যাওয়ার চেষ্টা করবে। দিন শেষে ছাত্র শিবির, ছাত্রদল বা কে, এটি আমাদের ইস্যু না, বাম সংগঠনগুলো আছে তারা, এটি আমাদের ইস্যু না। আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার যেন সুন্দর পরিবেশ ক্যাম্পাসগুলোতে বিরাজ করে, এটাই এই তো। যে বিরাজ করে, এবং প্রকৃত শিক্ষা যে এলিমেন্টসগুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, সেগুলো যেন থাকে, এবং শিক্ষার্থীরা ইউনিভার্সিটি থেকে শিক্ষিত হয়ে সার্টিফিকেটধারী না, সার্টিফিকেটের পাশাপাশি প্রকৃত মানুষ হয়ে যেন বের হয়ে এসে আমাদের জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে, আমরা এটাই চাইব। অনেক ধন্যবাদ। আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে হয়তো আরো এর বেশি আলোচনা করা যাবে না। আমি একটু শিক্ষকদের নিয়ে কথা বলি। এই যে 5 দিন ধরে শহীদ মিনারে অবস্থান করছেন তারা, 3টা দাবি তাদের, বাড়ি ভাড়া এবং আরো 2-1টি। তো সেই জায়গায় কি মনে হয়, এরা আজ শিক্ষকরা যেমন আজকে বলেছেন, আমি জানি না এর মধ্যে কোনো নতুন কোনো ঘটনা বা আলোচনা হয়েছে কিনা, তারা বলেছেন যে 2টার মধ্যে যদি সন্তোষজনক কিছু না হয় তাহলে তারা আমরণ অনশনে বসবেন। হ্যাঁ, ওনারা এটাতে গিয়েছে। জি, তাহলে কি দাঁড়াবে? প্রথমে হচ্ছে আমি মানে নিজেকে এটা নিয়ে আলাপ করতে লজ্জিত, মানে বোধ লজ্জিত করছেন। বোধ করছি। কেননা একটি দেশে একজন শিক্ষক 500 টাকা চিকিৎসা ভাতা কিভাবে পায়? আপনি বাংলাদেশের কোন বাড়ি ভাড়া অঞ্চলে- 1000 টাকা। হ্যাঁ, বাংলাদেশের কোন অঞ্চলে যাবেন আপনি যেখানে একজন ডাক্তার দেখাতে 500 টাকাতে পাওয়া যায়? ঢাকা শহরে তো 1500 টাকা, 2000 টাকা, 1000 টাকা নিচ্ছে কোনো ডাক্তার দেখা, কিন্তু আমাদের শিক্ষকরা 500 টাকা এখন পাচ্ছে। বাড়ি ভাড়া 1000 টাকা, যেখানে অধিকাংশ জায়গায় আপনি যান সেখানে বাড়ি ভাড়ার সার্ভিস চার্জ, যেটা ভাড়া তো দূরে থাক, এখানে যে কমন সেটার কাছাকাছি হতে হ্যাঁ, নাই। কাছাকাছিও নাই। তাহলে এটা নিয়ে আন্দোলন করতে হচ্ছে শিক্ষকদেরকে, এটাই আমাদের জন্য লজ্জাস্কর। তাদের দাবি কিন্তু বেশি না, মাত্র 3000 টাকা, ন্যূনতম 3000 টাকা তারা বাড়ি ভাড়া অথবা 20% গতকাল শিক্ষা উপদেষ্টা যেটা বলেছেন যে আপনারা যদি এই আন্দোলনের এই কথাগুলো যখন বাজেট হয় তার আগে যদি আপনারা উচ্চকিত করতেন তখন হয়তো আমরা বাজেটে অন্তর্ভুক্ত করতে পারতাম, কিন্তু এখন তো আমরা এই বাজেটে অন্তর্ভুক্ত করতে পারছি না। আমরা পরবর্তীতে আপনাদের যে সরকার আসবে তারা হয়তো এটা ভেবে দেখার চেষ্টা করবে। আমি আপনার এই কথাটার সাথে একটু লিঙ্ক রেখে বলতে চাই, গতকালকে এটি নিয়ে যখন আলাপ হয়েছিল তখন শিক্ষকরা বলেছিল যে আপনি হচ্ছে 10% এখন বাড়ি ভাড়া আমাদেরকে বানান আর 10% প্রজ্ঞাপনে বলে দেন যে নেক্সট বাজেটে হবে। তারা কিন্তু এই আলোচনার প্রেক্ষিতে এই প্রস্তাবটা দিয়েছে। আর দেখুন আমাদের যে বাজেটে অব্যবহৃত টাকার পরিমাণ কত থাকে প্রতি বছর? শিক্ষা মন্ত্রণালয়ের কথাই আমি বলি, শিক্ষা মন্ত্রণালয়ের টাকা তারা খরচ করতে পারেন, আমি শিক্ষা নিয়ে কাজ করি, অনেক টাকা অব্যয়িত থেকে যায়। তাহলে এই যে এই টাকা, যত সামান্য টাকা আমি বলবো, এই টাকা হয়তো সব শিক্ষক মিলে অনেক বড় দেখাচ্ছে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে টাকা আছে সেই তুলনায় এটা একটা যত সামান্য এবং যৌক্তিক দাবি তাদের। তারা 3টি দাবি, একটি হচ্ছে বাসা ভাড়া ন্যূনতম 3000 অথবা 20%, তারা এটি একটি করেছে, চিকিৎসা ভাতা 1500 টাকা, আর উৎসব ভাতা চেয়েছে তারা 50%। তো এটা তো যৌক্তিক, 75% উৎসব ভাতা, এটা হচ্ছে একেবারে যৌক্তিক দাবি। সেই জায়গাতে এটি নিয়ে যদি এত আন্দোলন করতে হয়, শিক্ষকদেরকে আমরণ অনশনে যেতে হয়, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কারণ এরাই হচ্ছে মানুষ গড়ার কারিগর। আর এর সাথে আমি একটি কথা বলবো, শিক্ষকদেরকেও একটি জিনিস আন্দোলনে যুক্ত করা উচিত। আমি সবসময় শিক্ষকদেরকে দেখি শুধু নিজেদের বেতন ভাতা নিয়ে, কিন্তু ওনারা কেন এই 3টি দাবির সাথে একটি দাবি দেয় না যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের জন্য শিক্ষা ল্যাব নাই, বা এই যে ফল বিপর্যয় হলো, এই জিনিসগুলো তো ওনাদেরকে আনা উচিত। শিক্ষকদের শুধু নিজেদের না, ছাত্রদেরকেও দেখতে হবে। একেবারে শেষের দিকে 2 দিন আগে মিরপুরে অগ্নিকাণ্ড হলো, আবার চট্টগ্রামে অগ্নিকাণ্ড, এটা কি দৈবাত হবেই? চলে আসছে বাংলাদেশে এইভাবে দীর্ঘদিন ধরে। এই যে 16 জন মারা গিয়েছে মিরপুরে, তাদের আত্মার শান্তি কামনা করি যে আল্লাহ তাদের ভালো পরিবারগুলোকে ভালো রাখুক। কিন্তু আপনি দেখবেন যে রানা প্লাজা কাণ্ড, এই অগ্নিকাণ্ড, এটা বাংলাদেশের আমাদের মনে হচ্ছে যে একটি ভাগ্য মনে হয় শোয়া হয়ে গেছে। এগুলো নিয়ে আমাদের সরকারকে উদ্যোগ নিতে হবে। এবং এই অগ্নিকাণ্ডগুলো নিয়ে আপনাকে একটি কথা বলে, আমি এটার সাথে মিলাইতে চাই না, কিন্তু আমার মাথায় কালকে একটি কাজ করছিল। যখনই দেশে কোনো রাজনৈতিক ডামাডোল শুরু হয় তখনই অগ্নিকাণ্ডগুলো ঘটে। এটাও একটু খতিয়ে দেখা দরকার, সরকার খতিয়ে দেখবেন যে আশঙ্কার জায়গা এগুলোর সাথে কোনো মানে স্যাবেটাস বা কোনো কিছু থাকে কিনা। এর আগে আপনি দেখবেন এক সময় হচ্ছিল, বছর 2-3 দিন আগে মিরপুরে আগুন ধরে, মিরপুরে তো নিউ মার্কেটে, পুরান ঢাকায়,
মানে এরকম ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে আগুন ধরছে। আমরা এই সংখ্যার জায়গাগুলোকে সংখ্যার মধ্যে রাখতে চাই না। আমরা চাই যে সবকিছু সবাই একটু সচেতন থাকে, সচেতন এবং খোলাসা হওয়া উচিত কেন আগুন লাগছে। আর আগুন লাগার যে ঘটনাটা একটু বলে শেষ করব আমি, আগুন লাগার ঘটনাটার জন্য আমাদের রাষ্ট্র দায় এড়াতে পারে না। কেননা আপনি অধিকাংশ আগুন লাগার ঘটনা দেখবেন শর্ট সার্কিট, তো আগুন লাগার পরে দেখা যায় যেমন আপনি মিরপুরের কথাই যদি বলেন, এখন বলা হচ্ছে যে এই প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন ছিল না, এটা ছিল না, তাহলে ঘটনা ঘটে যাওয়ার ওই কথাটা আমি বলছি যে আপনি বিদ্যুৎ আগুন লাগার পরে দেখবেন বলবেন যে শর্ট সার্কিট হয়েছে, তো এখানে রাসায়নিক গুদাম ছিল, অনুমোদন ছিল না, এগুলো প্রতিবার আমরা দেখি। এটা প্রতিবার ঘটে যাওয়ার পরে একই ঘটনা ঘটে। তাহলে আপনি পুরান ঢাকার যে ট্র্যাজেডি রাসায়নিক গুদাম, সেটার পরে কেন সরকার যে প্রশাসনের যে সংস্থাগুলো তারা স্ট্রংলি এগুলো মনিটর করে নাই? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি নিশ্চয়ই শুনলেন। অগ্নিকাণ্ড, বিশেষ করে মিরপুরের অগ্নিকাণ্ডের কথাটি আমরা আবারও বলতে চাই। এই যে রাসায়নিক গুদাম, রাসায়নিক বিষয়াদি, এর পুরনো ঢাকার সেই ঘটনার পরে আমরা আশা করেছিলাম নিশ্চয়ই আমরা একটু সচেতন হওয়ার চেষ্টা করব, কিন্তু ঘটনা ঘটার পরপরই আমরা একটু আলোচনায় আসি, তারপরে অন্য ঘটনায় আবার এটি ধামা চাপা পড়ে যায়। এটি আসলে হওয়া ঠিক না। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।